ছোট্ট এক গ্রামে এক কাপড় বিক্রেতা তার দুই স্ত্রীকে নিয়ে বসবাস করত। একটু বেলা হয়ে গেল, এই থালা বাসনগুলো এখনো ধোয়া কেন হলো না? সারাদিন ঘরের মধ্যে বসে বসে শুধু ফাঁকিবাজি করো। না রে ছোট, আমি তো গরুর গোবরগুলো পরিষ্কার করছিলাম, এরপরেই থালা বাসনগুলো ধুয়ে নিতাম। এই আর কি, ঘরের কাজ তো আর কম থাকে না রে, একা একা সব করতে হয় আমায়। হয়েছে হয়েছে, অত ন্যাকামো কথাবার্তা বলো না। জন্মের পরপরই তো মা বাপকে গিলে খেয়েছো, তারপরে অপয়া মুখ নিয়ে আবার আমার সতীন হতে এসেছো। অপয়া মেয়ে ছেলে কথাকার। আমি তো দুটো পা ধরে ক্ষমা চাইছি ছোট, তুই যা যা কাজ করতে বলবি সব করে দেব, তাও সকাল সকাল মা বাপ তুলে কথা বলিস না রে, বলিস না। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। চুপচাপ এইসব কাজকর্ম করে রান্নাঘরে গিয়ে আমার জন্য হলুদ বেটে আনো। ইস, কত দিন হলো মুখে হলুদ লাগাই না। আহ, ওরে, অমন করে জ্বলছে কেন মুখটা? এই বাদুর মুখী, তুই আমায় হলুদ বাটা দিচ্ছিস নাকি মরিচ বাটা দিচ্ছিস? ও, মুখটা আমার জ্বলে গেল রে। এইসব তুই কি বলছিস? মরিচ বাটা কেন দিতে যাব? তোর সামনেই তো বাটি রাখা আছে, দেখে রে। তোর ন্যাকামো দেখলে না আমার গায়ে আগুন জ্বলে ওঠে। নিশ্চয়ই তুই যে পাতার মাঝে হলুদ বেটেছিস ওখানে উল্টো পাল্টা কিছু মিশিয়ে দিয়েছিস। আজ উনি আসুক, তোর হচ্ছে বাদরমুখী কথাকার, দূর হ। আরে ও সুন্দরী সুন্দরী, আসার পর থেকে বেশি কথা বলছো না, মনও খারাপ দেখছি। কি হয়েছে আমার সুন্দরীর? মরণ, আদিক্যতা দেখলে আমার গা জ্বলে উঠে। জানো না মনে হয় কি হয়েছে? সে কবে থেকে বলছি এই বড় বউকে ঘর থেকে দূর করো দূর করো। আমার মতো এমন সুন্দরী নারীর পাশে অমন কালো সতীন কি মানায়? ওর অত্যাচারে আমার জীবন শেষ হয়ে গেল। ওকে দূর কেন করছো না? বউ, ওইসব তুমি কি বলছো? ওই কালো অপয়া মেয়েকে আমি তো একটু ভালোবাসি না, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। ওকে তো মায়ের অনুরোধে বিয়ে করেছিলাম, এই আর কি। তা তোমার মা তো কবে মরে স্বর্গে গিয়ে ঢেকিতে ধান বানছে, তাহলে এই অপয়ামুখীটাকে এখনো বিদায় কেন করছো না শুনি? বলো, বলছো না কেন? ও তো এই ঘরে দাসীর মতো সমস্ত কাজ করে দেয়, এরকম বিনে পয়সার দাসী কোথায় পাবো বলো তো? সেই জন্যই তো ওকে বিদায় করছি না, আমাদের দুজনেরই তো লাভ। একটু পর বড় বউ নিশার ভীষণ জ্বর উঠে। মা গো, বাবা গো, তোমরা আমার ছেড়ে কোথায় গেলে গো? জ্বরে যে আমার গাটা পড়ে যাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ নেই। তোমরা আমায় কেন তোমাদের সাথে নিয়ে গেলে না মা বাবা? কেন? এত বেলা হয়ে গেছে, কাপড় চোপড় না ধুয়ে শুয়ে শুয়ে কান্নাকাটি কিসের শুনি? আমার আজকে শরীরটা একদমই ভালো না রে ছোট, আজ আমি ঘরের কোনো কাজই করতে পারবো না, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে ছোট। কাজ করতে পারবে না? তা 3 বেলা গিলতে তো পারবে নাকি? এক্ষুনি আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে আসবে। যাও যাও বলছি। এসব বাহানা খুব ভালো মতো বুঝি। বাপ মা যেমন শিক্ষা দিয়েছে মেয়ে তো তেমনই হবে। নিশ্চয়ই তোমার বাপ মাও এরকম কাজকর্মে ফাঁকি দিয়ে চলতো, সেই জন্যই অকালে মরে গেছে। আমি তো দুটো পায়ে ধরছি ছোট, দয়া করে আমার মা বাপকে কিছু বলিস না, আমি তোর সব কাপড় ধুয়ে দিচ্ছি। এরপর বড় বউ শরীর খারাপ নিয়ে কাপড় ধুতে চলে যায়। কিরে নিশা, কেমন আছিস? তোর চোখ মুখ ওরকম বসে আছে কেন রে? শরীরটা একদমই ভালো না রে সখী, গায়ে ভীষণ জ্বর। আহা গো, এই জ্বর শরীর নিয়েও ঘাটের বাড়ি কাপড় ধুতে আইয়া বসছিস? মা মোলা মেয়েদের কপাল বুঝে এমনই হয়। সখী রে, দুবেলা দুমুঠো ভাত আর মাথার উপরে একটু থাকার ঠাঁইয়ের জন্য এত কষ্ট সহ্য করতে হয়। আমাদের মতো গরিব ঘরের এতিম কালো মেয়েদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকারই নেই রে সখী।
আমার ভুলের জন্য তোমরা দয়া করে আমায় এত বড় শাস্তি দিও না। আমায় এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না। এই বাড়ি ছাড়া আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। হ্যাঁ, এতদিন তোমাকে ছোট বউয়ের সুবিধার জন্যই এই বাড়িতে রেখেছিলাম। মা মরার পরেই তো তোমায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। এখন যেহেতু ছোট বউয়ের আর সুবিধা হচ্ছে না, তোমার আর থাকারও প্রয়োজন নেই। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, বেরিয়ে যাও বলছি। তোমার মুখ আর দেখতে চাই না আমি। যাও, চলে যাও এখান থেকে। তোমরা যে যাই বলো না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই বাড়ি ছাড়া যে আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। আমার স্বামীর বাড়িতে আমি থাকবো মানে থাকবো, ব্যাস। হ্যাঁ, তবে রে আমার স্বামী, কে তোর স্বামী? দাঁড়া, মুখে মুখে কথা বুঝাচ্ছি মজা। আর থাকবেই, আর থাকবে নাকি বল? থাকবেই। এরপর তারা মারধর করে বড় বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নিশা মনের দুঃখে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। কি ব্যাপার লালমোহন? আমার স্ত্রী গর্ভবতী বলে গত সপ্তাহে তোমার দোকান থেকে বেশ কয়েক সেট কাপড় নিলাম। তার জন্য কাপড় নেওয়ার কয়েকদিনের মাথাতেই রং উঠে গেছে, কাপড় ছিঁড়ে গেছে। আসলে এরকম অভিযোগ এর আগে কেউ আমায় দেয়নি। কদিন যাবৎ নতুন দর্জি রেখেছি, সে হয়তোবা কিছু একটা ঘাপলা করছে। আমি আপনাদের টাকা ফেরত দিয়ে দিচ্ছি পঞ্চায়েত বাবু, কেমন? না না না, তোমার টাকা আর আমাদের ফেরত নেওয়ার প্রয়োজন নেই। তবে তুমি যে এরকম জোচ্চুরি করছো, আমার গ্রামে এসব চলবে না। তোমার ব্যবসা তুলে দেব। না 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 মালকিন, ক্ষমা করবেন, আমায় ভুল বুঝবেন না। আমায় আরেকটি সুযোগ দিন, এরকম ভুল আর হবে না। আমি হলাম এই গ্রামের পঞ্চায়েত। তুমি আমার সাথে এরকম ঠকবাজি করার সাহস করলে কি করে লালমোহন? তোমার ব্যবসার 12টা আমি বাজিয়ে দেবো। হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলে এসে গেলাম। এই ঘাটের পাড়ে বসে মনটা আর মানছে না। মনে হচ্ছে আমি আবার আমার স্বামীর কাছে ফিরে যাই, কিন্তু তাদের তো আমাকে আর প্রয়োজন নেই। ফিরে গিয়ে কি করব? এই জঙ্গলই আমার জায়গা। ঠিক সেই মুহূর্তে সেখানে এক বৃদ্ধা এসে হাজির হয়। কি গো মেয়ে, তুমি কে? এই জঙ্গলে এসে এভাবে কাঁদছো কেন? এর আগে তোমায় দেখিনি তো। আমি হলাম এমন এক হতভাগী, যার জায়গায় এই জঙ্গলে সমাজের লোকেরা আর আমার মতো কালো অপয়া মেয়েকে সইতে পারছে না। তাই তো আজ নিজের স্বামীও আমায় তার সংসার থেকে তাড়িয়ে দিল। এই জগতে আমার যে আর কেউই রইল না। এই জগতে ভালো মনের কোনোই দাম নেই গো বুড়িমা। এ জগতের মানুষ ভালো মনের মানুষকে দাম না দিলে কি হবে? উপরে যে বসে আছে সে ঠিকই তাদের সাহায্য করে। তুই এক্ষুনি ঘাটের জলে ডুব দে, তোর সকল দুঃখ দূর হয়ে যাবে। একবার ডুব দিবি কিন্তু। যা মা, যা। কি বলছো গো বুড়িমা? এই পোড়া কপালের কপাল এই ঘাটের জলে ডুব দিলেই কি সুখের সাগরে ভেসে যাবে? তা কি হয়? আমার কথায় বিশ্বাস রাখ মা, যা বলছি তা কর। এরপর নিশা সেই নদীর জলে একবার ডুব দেয়। ওঠার সঙ্গে সঙ্গে সে পরম সুন্দরী নারীতে পরিণত হয়ে যায়। কি আমি কি স্বপ্ন দেখছি, নাকি এসবই বাস্তব? আমার এমন দুধে হালতা গায়ের রং, মাথা ভর্তি এলো কেশ, এসব কি করে হলো? বুড়িমা, আপনি কি জাদু জানেন? তুই যেমন ভালো মানুষ, তুই আজীবন যেমন কর্ম করেছিস, বিধাতা তোকে আজ ঠিক তারই ফল দিয়েছে মা। সবই তোর কামাই। বাড়ি ফিরে যা। এরপর নিশা বাড়ি ফিরে যেতে থাকে। গ্রামের সবাই তার সৌন্দর্য দেখে অবাক হয়ে গেছিল। কি গো, তুমি কাজের লোক দেখছো না কেন? ঘরের কাজকর্ম কি আমি করতে পারি বলো? আমার সুন্দর হাতগুলো নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, দেখো বউ, এই মুহূর্তে কাজের লোক খোঁজা আমার পক্ষে সম্ভব না। মাইনে দিয়ে কাজের লোক রাখার মতো সামর্থ্য আমার নেই। এমনিতেই ব্যবসার পরিস্থিতি ভালো চলছে না। মানে কি বলতে চাইছো? তোমার ব্যবসার পরিস্থিতি ভালো চললেও কি চললো না সেটাতে তো আমার কিছু যায় আসে না। কাজের লোক না রাখলে ঘরের কাজগুলো কে করবে শুনি? তোমার সংসারের কাজ তোমাকেই করতে হবে। এখন তো আমার মনে হচ্ছে বড় বউ তোমার থেকে 1000 গুণে ভালো। সে দেখতে কুৎসিত হলেও সে অনেক গুণী ছিল। অন্তত সংসারের কাজ নিয়ে এমন করতো না। কিরে ছোটু, কেমন আছিস? চিনতে পারছিস আমায়?
এই কে তুমি? আমায় ছোট বলে ডাকছো কেন? হ্যাঁ, কে তুমি বলো? হ্যাঁ, আমায় চিনতে পারছিস না? আমি তোর বড় দিদি নিশা রে, নিশা। আমি ফিরে এসেছি। হ্যাঁ হ্যাঁ গো, তুমি কোথায়? দেখো, আমি ভূত দেখেছি মনে হচ্ছে। আরে নিশা বউ, তুমি তুমি এত সুন্দরী কি করে হয়ে গেলে? তোমরা সবাই আমায় তাড়িয়ে দিলেও বিধাতার কৃপা দৃষ্টি সবসময় আমার উপর ছিল। তার বদলতে আজ আমি এমন হলাম। বিধাতার কৃপা দৃষ্টি না চাই, কোত্থেকে জাদুটুনা করে এই সংসারে উড়ে এসে জুড়ে বসেছিস আমার স্বামীর মাথা নষ্ট করার জন্য। বেরিয়ে যায় এখান থেকে। আমি কোথাও থেকে জাদুটুনা করিনি ছোট। আমি যা হয়েছি, যা পেয়েছি আমার কর্মফলেই পেয়েছি। আর আমার স্বামীর সংসারে আমি থাকবো কি থাকবো না সেটা আমার স্বামী আমাকে বলবে। তুই বলার কে শুনি? আমি বলার কে মানে? আমি হলাম আমার স্বামীর একমাত্র স্ত্রী। আমার কথাই তার কথা, বুঝেছিস? ছোট বউ শান্ত হও। বড় বউ, তোমায় তাড়িয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি। তুমি যাওয়ার পর আমি বুঝতে পারছি। তুমি দয়া করে এই সংসারে থেকে যাও। তোমার মতো রূপবতী গুণী বউ এই জগতে আর একটিও নেই। আর ছোট বউ, তুমি এখন থেকে বড় বউয়ের সাথে আর ঝগড়াঝাটি করবে না। দুজনে মিলেমিশে সংসার করবে। এমনিতেই আমার মন মানসিকতা বেশি একটা ভালো নেই। হ্যাঁ গো, তখন বললে তোমার মন মানসিকতা বেশি একটা ভালো নেই। কি হয়েছে তোমার? আমায় বলতে পারো তুমি। কি আর বলবো গো, বলো তো। পুরাতন দর্জিটা চলে যাওয়ার পর নতুন যে দর্জি রেখেছি সে আমার কাপড়ে কোনো একটা ঘাপলা করছে। আমার সেটাই মনে হচ্ছে। খদ্দের কমে যাচ্ছে, ব্যবসাটাও উঠে যাবে মনে হচ্ছে। কি যে করি, ভালোই লাগছে না। সংসারটা কি করে যে চালাবো, এই ব্যবসার উপরেই তো সব, বুঝতেই তো পারছো। ও, এই ব্যাপার। তা গ্রামের মাঝে আমার পরিচিত এক চাচা আছে, নাম হচ্ছে কুদ্দুস। সে অনেক ভালো কাপড় বানায়। আমরা যদি তাকে কিছু মাইনে দিই, সে অনেক ভালো কাপড় বানিয়ে আমাদের দিবে। সেগুলো আমরা আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবো। তার কাপড়ের নিত্য নতুন ডিজাইনও হয়। আরে বাহ, তাই নাকি? এই তো খুবই ভালো সংবাদ। তাহলে তুমি কাল সকালে বিষয়টা দেখো। পরদিন সকালে নিশা কুদ্দুস চাচাকে দিয়ে সমস্ত কাপড় বানিয়ে নেয়। এই কয়দিন সংসারের কাজ করতে করতে আমার চেহারায় চিতি পড়ে গেছে। যা তো আমার জন্য হলুদ বেটে নিয়ে আয়, আমি হলুদ বাটা দেব। আজ আমার অত সময় নেই ছোট। উনার কাপড়ের দোকানে আমায় এক্ষুনি যেতে হবে। ওনার কাপড়ের দোকানের জন্য তো উনি আছে, ওখানে তোর কেন যেতে হয়? সবই তোর কাজ ফাঁকি দেওয়ার বাহানা। না, ওসব কিছুই না। নিজের স্বামীর বিপদে তার পাশে দাঁড়ানোটাই স্ত্রীদের পরম ধর্ম, যেটা তোর জানা নেই, বুঝেছিস? ধীরে ধীরে লালমোহনের দোকানে আবার আগের মতো খদ্দের আসতে শুরু করে। এভাবেই তার দোকানে ভীষণ পরিমাণে লাভ হতে থাকে এবং তারা সেই টাকা দিয়ে সুন্দর একটি বাড়ি তৈরি করে নেয়। নিশা, তুমি ছিলে আমার ঘরের লক্ষ্মী। তোমার বদলতে আজ আমার এত সুনাম, এত খ্যাতি। আর এই ঘরের লক্ষ্মীকে আমি একদিন তাড়িয়ে দিয়েছিলাম। বড় বউ আর লালমোহনের ভালোবাসা দেখে ছোট বউ হিংসায় জ্বলে যেতে থাকে। আমি এত সুন্দরী হয়েও নিজ স্বামীর এত ভালোবাসা পেলাম না। ওই অপয়াটা দুদিন ধরে সুন্দরী হয়ে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছে, না আমার এসব সহ্য হচ্ছে না। যে করেই হোক ওই অপয়ার একটা ব্যবস্থা করতে হবে। পরদিন সকালে হঠাৎ এক বৃদ্ধা বাড়িতে আসে। বাড়িতে কেউ আছো? একটু দয়া করে এদিকে এসো, আমি যে ভীষণ ক্ষুধার্ত। কেউ আছো? এমনিতেই কাজ করে করে কুলোতে পারছি না, তার উপর তুমি কে গো বুড়ি, ওরকম ফাটা গলায় ডাকছো কেন? আমি খুবই ক্ষুধার্ত মা, দুদিন ধরে কিছুই খাইনি। আমায় দুমুঠো খেতে দে, ঈশ্বর তোর মঙ্গল করবেন। দে রে মা, দে। মরণ! এমনিতেই সতীনের জ্বালায় অতিষ্ঠ। সারাদিন ঘরের কাজ করতে করতে সুন্দর হাত নষ্ট হয়ে যাচ্ছে, আর আমার কষ্টে রান্না করা খাবার আমি তোকে দিব? বুড়ি, যা সর এখান থেকে, সর বললাম। সরতে বলছি, কিন্তু দেখতে ইচ্ছা করছে না তোকে আমার। তবে রে, হিংসুটে স্বার্থপর মেয়ে, ঈশ্বরের জীবের উপর যেজন দয়া করে না, তার উপর ঈশ্বরও কোনোদিন দয়া করবে না। তোর পরিণাম এমন হবে যে তোর চোখের জলে বন্যা হবে। তবে রে খাটাস বুড়ি, আমার বাড়িতে বসে আমাকে অভিশাপ দিচ্ছিস? এক্ষুনি যা, নাহলে তোর কুজো পিঠ আরো গুজো করে দিব।
রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যে যে যার মতো তার কক্ষে ঘুমিয়ে যায়। পরদিন সকালে সবাই ছোট বউর চেহারা দেখে অবাক হয়ে যায়। কি রে ছোট, তোর চেহারার অবস্থা এমন কুচিত কি করে হয়ে গেল? হ্যাঁ, কি হয়েছে তোর? বল বল। আমি কিছুই বুঝতে পারছি না। রাতে তো ভালোই ঘুমিয়েছিলাম, সকালবেলা ওঠার পর থেকে দেখি আমার সারা গা এমন হয়ে গেছে। এই সব কিছু তো আর এমনি এমনি হতে পারে না। নিশ্চয়ই তুমি কোথাও কারোর সাথে অন্যায় করেছো, যার ফলস্বরূপ তোমার এমন হয়েছে। ঠিক সেই মুহূর্তে সেখানে সে বুড়ি এসে হাজির হয়। সঙ্গে সঙ্গে আকাশ বেয়ে ঝড় নামতে থাকে। আমি হলাম বিধাতার দূত। এই জগতে প্রতিটি মানুষের সাথে যা হয় সবই তার কর্মফলে হয়, সবই তাদের দুহাতের কামাই। মা, আমি মনে করি সে যা ভুল করেছে তার শাস্তি পেয়ে গেছে। আপনি দয়া করে ওকে আগের মতো ঠিক করে দিন। আমি তোমার সাথে এত অন্যায় করেছি, আর আজ তুমি। মানুষের দেওয়া অভিশাপ আর সময়, এই দুটা জিনিস কোনোদিনই ফেরানো যায় না। ওর জীবনে যে পাপ করেছে সেই সব কিছুর ফল ওকে আজীবন বয়ে বেড়াতে হবে।